তিনি ভয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। হাত কাঁপতে শুরু করলো। সেই কাঁপা হাত থেকে বিড়ির প্যাকেটটা পড়ে গেল মাটিতে। নানা টর্চ লাইটটা বের করলেন। তার হাত এতটাই কাঁপছিল যে সুইচ টিপতে গিয়েও দু একবার হাত ফসকে গেল। শেষমেশ টর্চ লাইটটা জ্বালালেন। ধীরে, খুব ধীরে লাল শাড়ি পরা সেই মহিলার মুখের দিকে টর্চের আলো ফেললেন তিনি। আর ঠিক সেই মুহূর্তেই, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভালো লাগবে, চলুন আজকের জার্নি শুরু করা যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমার একটা অভ্যেস আছে, দিন হোক কি রাত, বাড়ি থেকে বেরোনোর সময় আমি খুব সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে ভালোবাসি। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। আমাদের বন্ধুদের 4-5 জনের একটা গ্রুপ আছে। গরমকাল পড়লেই আমরা মাঝরাতে বা ঝড়ের দিনে আশেপাশের বাগান থেকে আম, লিচু এসব চুরি করতাম। কিন্তু সেদিন কোনো একটা অজ্ঞাত কারণে আমার বাকি বন্ধুরা আসতে পারেনি। অগত্যা আমি আর আমার বন্ধু প্রীতম আমরা দুজন মিলেই ঠিক করলাম ঝড়ের সুযোগে আম পাড়তে যাব। প্রথমে আমরা রেল লাইনের ধারের বাগানে গিয়েছিলাম, কিন্তু আচমকা ঝড় আর মেঘের ডাক এত বেড়ে গেল যে চারপাশটা একদম থমথমে হয়ে উঠল। জনবসতি থেকে অনেক দূরে সেই নির্জন রেল লাইনের ধারে প্রীতম বলল, চল ভাই, এখান থেকে ফিরে যাই। তার চেয়ে বরং ঠাকুরবাড়ির আম বাগানে চল, ওখানে গত বছর ঝড়ে প্রচুর আম পেয়েছিলাম। লোভ সামলাতে না পেরে আমিও রাজি হয়ে গেলাম। তার আগে সেই বাগান সম্পর্কে বর্ণনা দিয়ে দিই। বাগানটি ঠাকুরবাড়ির মন্দিরের পিছনে একটা ছোট মাঠ পেরিয়ে বিশাল সেই বাগান। একাধিক ঘটনা রয়েছে যা আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শোনা ওই বাগান সম্পর্কে। বছরখানেক আগে এক দুপুরবেলা সেই বাগানে পাড়ার কিছু দাদারা ক্রিকেট খেলছিল। হঠাৎ করে কোনো হাওয়া বাতাস ছাড়াই আচমকাই আম গাছের একটা মোটা কাঁচা ডাল একটি দাদার উপর ভেঙে পড়ে। তার ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং সে শয্যাশায়ী হয়ে পড়ে। এই ঘটনার পর থেকে সকলে সেই বাগানটিকে এড়িয়ে চলে। কিন্তু আমার সেই সকল কথা গুজব বলে অগ্রাহ্য করে সবাই সেই আমের লোভে বাগানের দিকে এগোয়। আমরা মেইন গেট দিয়ে না ঢুকে পিছনের একটা সরু অন্ধকার রাস্তা দিয়ে এগোতে লাগলাম। ওই রাস্তা দিয়ে কিছুটা গেলেই পরে এলাকার সেই রহস্যময় নূপুর কুণ্ড পুকুর। এলাকার লোক বলে ওই পুকুরটা নাকি একেবারেই ভালো না, ওখানে কোনো এক অশুভ শক্তির বাস আছে। সচরাচর দিনের বেলাতেও ওদিকে কেউ খুব একটা যায় না। ঝড়ের প্রবাহ তখন চরমে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এত ঝড় হচ্ছে অথচ গাছ থেকে একটা আমও পড়ছে না। প্রীতম বলল, অজয় চল ফিরে যাই। কিন্তু আমার মাথায় তখন জেদ চেপে গেছে। ওর বারণ অগ্রাহ্য করেই আমি সোজা এগিয়ে গেলাম সেই অভিশপ্ত নূপুর কুণ্ড পুকুরের ঘাটের দিকে। চারিদিকে এত নিস্তব্ধতার মধ্যেও মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপর সর্বক্ষণ নজর রেখে চলেছে। ঠিক তখনই ঘটল প্রথম অলৌকিক ঘটনা। আমি ঘাটের ঠিক মুখে গিয়ে থমকে দাঁড়ালাম। আচমকা আমার মনে হলো আমার ঠিক ঘাড়ের কাছে দাঁড়িয়ে কেউ একজন গরম নিঃশ্বাস ফেলছে। আতঙ্কে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই তাকিয়ে দেখি পুকুরের জলের নিচে অস্বাভাবিকভাবে ঝুঁকে থাকা একটা আম গাছের ডাল যেন কেউ অদৃশ্য হাতে জোর করে নিচের দিকে টেনে ধরে রেখেছে। প্রীতম বলল, ভাই এখানে পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে না, চল পালা এখান থেকে। কিন্তু তখন আমি যেন নিজের নিয়ন্ত্রণে ছিলাম না। কিসের একটা তীব্র আকর্ষণে আমি লাফিয়ে গিয়ে ডালটা টেনে ধরে একমাত্র আমটা পেড়ে নিলাম। কিন্তু আমটা হাতে নিতেই আমার যেন মোহভঙ্গ হলো। তাকিয়ে দেখি ওটা কোনো সাধারণ আম নয়, একেবারে শুকনো কুচকুচে কালচে দাগ ধরা একটা বিভৎস জিনিস। রাগের মাথায় আমি আমটা আবার গাছের দিকে ছুঁড়ে মারলাম। কিন্তু গৌরবদা বিশ্বাস করুন, আমটা গাছে লাগার সাথে সাথেই যেন কোনো অদৃশ্য হাত ওটাকে ক্যাচ ধরে ঠিক বলের মতন আবার আমার দিকেই ফেরত পাঠিয়ে দিল। সেই মুহূর্তে আতঙ্কে আমরা দুজনে আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়ানোর সময় আমরা আওয়াজ পেলাম কেউ যেন আমাদের পিছু নিয়েছে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে।
বাড়ি ফিরে এসে ভাবলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু আসল নরক যন্ত্রণা অপেক্ষা করেছিল সেদিন মাঝরাত থেকে। সেদিন রাতে কিছুতেই আমার ঘুম আসছিল না। ঘরের অন্ধকার কোণ থেকে বারবার মনে হচ্ছিল যেন কেউ একজন তীব্র লাল চোখের দৃষ্টি দিয়ে আমাকে দেখছে। একটা দম বন্ধ করা অস্বস্তি। শেষমেশ ভয়ে চাদর মুড়ি দিয়ে কোনো মতে চোখটা বুঝলাম। আর তখনই শুরু হলো সেই প্রথম দুঃস্বপ্ন। স্বপ্নে দেখলাম আমি সেই নূপুরকুণ্ড পুকুরের ঘাটে একা দাঁড়িয়ে আছি, আর ঘাটের একদম শেষ সিঁড়িতে জলের কাছাকাছি একটা লোক হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। তার গায়ে একটা ধবধবে সাদা আলখাল্লা জড়ানো। লোকটা একটা হাত তুলে ইশারায় আমাকে তার কাছে ডাকছে। কোনো এক অজানা মোহে আমিও এগোচ্ছি। যতই কাছে যাচ্ছি লোকটার রূপ ততই বিভৎস আর বিকৃত হয়ে যাচ্ছে। তার গলা দিয়ে একটা পৈশাচিক গোঙানির আওয়াজ বেরোচ্ছে। আমি যেই তার একেবারে কাছাকাছি গেলাম, আচমকা আমার ডান পায়ে তীব্র অজস্র যন্ত্রণা শুরু হলো। নিচে তাকিয়ে দেখি একটা কুচকুচে কালো সাপ আমার পা পেঁচিয়ে ধরে দাঁত বসিয়ে দিয়েছে। যন্ত্রণায় চিৎকার করে আমি দৌড়তে লাগলাম, আর পেছন থেকে সেই সাদা আলখাল্লা পরা অবয়বটার অমানসিক অট্টহাসি চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি ভয়ে লোকের দরজায় ধাক্কাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। ঠিক তখনই ধর্মর করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক ভোর 4:40। সবচেয়ে অদ্ভুত আর ভয়ের বিষয় হলো, স্বপ্নে যে পায়ে সাপ কামড়েছিল বাস্তবে সেই পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল। ভোরবেলা কোনো মতে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম, আর বাথরুমের দরজাটা খুলতেই আমার বুকের ভিতরটা যেন ভয়ে কেঁপে উঠল। কমোডের ঠিক পাশে কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটা কুচকুচে কালো সাপ। ওটার ফনা তোলার ভঙ্গি আর চোখের চাউনি ঠিক হুবহু সেই স্বপ্নের সাপের মতোই ভয়ঙ্কর। আমি ভয়ে চিৎকার করে বাথরুম থেকে ছিটকে বেরিয়ে এলাম। পরে লাঠি নিয়ে যখন বাড়ির সবাই গেল, তখন বাথরুমে কিচ্ছু নেই। সাপটা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল। সকালে মাকে রাতের স্বপ্নের আর বাথরুমে সাপের কথা বলতে মা ওটাকে মনের ভুল আর দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিল। সেদিন দুপুরে আমি একাই ঘরে শুয়েছিলাম। হঠাৎ মনে হলো বাইরে থেকে কেউ একজন ঘরের ভিতর ঢুকলো। আমি ভয় পেয়ে মা মা করে দুবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। মনের ভুল ভেবে বিকেল গড়িয়ে তখন সন্ধ্যায় 7টা বাজলো। তখন আসল আতঙ্কটা আমার সামনে এলো। আমার ঘরের জানালাটা আমার বাড়ির পিছনের দিকে, যেখানে প্রতিবেশীদেরও পেছনের জঙ্গল ঘেরা পরিত্যক্ত অংশটা পড়ছে। অন্ধকার হয়ে আসা সেই জানলার দিকে তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল। দেখলাম জমাট বাঁধা অন্ধকারের মধ্যে একটা কুচকুচে কালো বিশাল আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো দিয়ে যেন রক্তের মতো লাল আভা বেরোচ্ছে। সেই ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমার হাত পা যেন বরফের মতো জমে পাথর হয়ে গেছে। ঠিক তখন সেই জানলার ওপার থেকে একটা কর্কশ চেরা গলা এসে বলে উঠল, তোকে নিয়ে যেতে এসেছি, আসবি না? আয়। এই বলেই একটা কুচকুচে কালো লম্বা হাত জানলা গলে এসে আমার হাতটা খপ করে চেপে ধরে বাইরের দিকে টানতে লাগলো। আতঙ্কে এবং যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম মা পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। মা বলল, তুই ঘরের মধ্যে একা একা কাকে বলছিলি যাবো না? তোর ফোন তো পাশের ঘরে রাখা ছিল। আমি মাকে আর কিছু বললাম না, কারণ মা হয়তো বিশ্বাস করবে না। শরীর খারাপের অজুহাত দিলাম। কিন্তু আতঙ্ক এখানেই শেষ হয়নি। সেদিন রাতে আবার ঘুমোতেই একটা অন্য রকমের স্বপ্ন দেখলাম আমাদের যৌথ পরিবারে বাবা আর কাকার মধ্যে ভয়ঙ্কর মারপিট হচ্ছে, আর কাকারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এক অদ্ভুত পারিবারিক অশান্তির স্বপ্ন দেখে যখন ধর্মর করে ঘুমটা ভাঙল, ঘড়ির দিকে তাকিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। আবার সেই ঠিক ভোর 4:40। আমার পায়ের ব্যথার সাথে সাথে এবার হাতেও প্রচন্ড ব্যথা শুরু হলো। এর পরের দিন সন্ধ্যাবেলা মা রান্নাঘরে সিমুই বানানোর জন্য দুধ গরম করছিল। মা বলল,
অজয়, তুই একটু দুধটা দেখ, আমি আসছি। আমি দুধের পাত্রটার সামনে দাঁড়িয়ে আছি। চারপাশটা হঠাৎ একদম নিঝুম হয়ে গেল, যেন পুরো বাড়ির সব আওয়াজ কেউ 1 সেকেন্ডে বন্ধ করে দিয়েছে। আর ঠিক তখনই আমার কানের কাছে একটা তীব্র বরফ ঠান্ডা বাতাস এসে ফিসফিসিয়ে উঠল। আমি কিছু বোঝার আগেই পিছন থেকে কেউ একজন অমানসিক শক্তিতে আমাকে একটা ধাক্কা মারল। নিজেকে সামলাতে পারলাম না, আমার ডান হাতটা গিয়ে পড়ল সে ফুটন্ত গরম দুধের পাত্রের ভেতর। যন্ত্রণায় ছিটকে পড়ে যখন তাকালাম, তখন দেখলাম রান্নাঘরের আগুনের আলোয় পিছনের দেয়ালে একটা বিশাল কুচকুচে কালো ছায়া নড়ে চড়ে উঠে মিলিয়ে গেল। কিন্তু বাস্তবে পিছনে কেউ নেই, রান্নাঘর পুরো ফাঁকা। আমার চিৎকার শুনে মা পাশের ঘর থেকে ছুটে এলো। আমি যন্ত্রণায় আর রাগে কাঁপতে কাঁপতে বললাম, তুমি তো আমাকে দুধ দেখতে বলে গেলে, তাহলে পিছন থেকে ধাক্কা মারলে কেন? মা আকাশ থেকে পড়ল, আমি তো তোকে ওটা বলেই পাশের ঘরে সিরিয়াল দেখতে গেছি, এই তো তোর চিৎকার শুনে এলাম। আমার সারা শরীর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। মা যদি পাশের ঘরে থাকে, তবে রান্নাঘরে আমার পিছনে কে দাঁড়িয়ে ছিল? কে আমাকে ফুটন্ত দুধে ধাক্কা মারল? সেই রাতে ভয়ে আমি আর একা শুলাম না, মাকে আমার ঘরে শুতে বললাম। কিন্তু সেই রাতেও রেহাই পেলাম না। এবার স্বপ্নে দেখলাম আমি একটা ভয়ানক শ্মশানে দাঁড়িয়ে আছি। আমার সামনে 3টে চিতা সাজানো। 3টে চিতাই হঠাৎ করে কোনো আগুন ছাড়াই দাউ দাউ করে জ্বলে উঠল। আর তখনই দেখলাম আমার সেই বন্ধুদের গ্রুপটা চিতার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখগুলো সাধারণ নেই, অস্বাভাবিক ফ্যাকাশে, চোখগুলো মণিহীন, গা দিয়ে যেন বরফের মতো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আমি ওদের বাড়ি ফিরে যাওয়ার জন্য ডাকতেই ওরা অমানসিক শক্তিতে আমাকে এসে টানতে শুরু করলো। আমাকে টানতে টানতে চিতার আগুনের দিকে নিয়ে যেতে লাগলো। আবারও চিৎকার করে আমার ঘুম ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখি ঠিক ভোর 4:40। রোজ রোজ একই সময় কেন আমার ঘুম ভাঙছে? কেন এইসব ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখছি? শুনছেন প্রেত কথা উইথ গৌরব। আজকের ঘটনাগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের এপিসোড। কোন ঘটনাটিকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন ভয়ের নিরিখে। এপিসোডটিকে লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে প্রেত কথা পরিবারের অংশ হয়ে উঠুন। পরদিন সকালে বাবা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি দরজার লক খোলার আওয়াজ পেলাম। ভাবলাম হয়তো বাবা কিছু ফেলে গেছে, কিন্তু জানালার দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার আত্মা কেঁপে উঠল। দেখলাম ঘরের দরজা খুলে অত্যন্ত লম্বা, প্রায় ছাদ ছোঁয়া একটা কুচকুচে কালো অবয়ব ঘরের ভিতর ঢুকল। সে আমার আর পাশে ঘুমন্ত মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে আপনি? সেই অবয়বটা গম্ভীর গলায় বলল, যাবি না আমার সাথে? আর চোখের পলকে ঘরের বাতাসের সাথে মিলিয়ে গেল। বেলা বাড়তে দেখলাম আমার হাতে আর পায়ে কালচে আঁচড়ের দাগ আর পুড়ে যাওয়ার মতো ক্ষত তৈরি হয়েছে। এটার কোনো মনের ভুল ছিল না। রাতে বাবা মাকে সব বলায় তারা বলল সারাদিন ফোনে ভূতের গল্প শোনার ফল এগুলো। কিন্তু সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। গভীর রাতে হঠাৎ করে আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত আওয়াজে। মনে হলো কেউ যেন ঘরের বাইরে থেকে আমাকে হুবহু আমার নাম ধরে ডাকছে, যাবি না? আয় অজয়, আয় অজয়, আয়। পরপর দুবার আমার মনে পড়ে গেল লোক বিশ্বাসের সেই নিশির ডাকের কথা, যা মানুষের পরিচিত গলায় 3বার ডাকে। আমি জানলার কাছে কান পাতলাম, স্পষ্ট শুনতে পেলাম জঙ্গলটার মধ্যে কেউ একজন ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে, আর সেই পরিচিত কর্কশ কণ্ঠে ফিস ফিস করে বলছে, আয়, যাবি না? আমি আর সহ্য করতে পারলাম না। ভয়ে ফোন বের করে ফুল সাউন্ডে হনুমান চল্লিশা চালিয়ে দিলাম। পরদিন সকালে উঠে দেখি আমার হাতে পায়ে নতুন করে কালো দাগ আর আঁচড় লেগেছে। আমি সোজা চলে গেলাম আমার সেই বন্ধু প্রীতমের বাড়ি। ওকে সব খুলে বলতেই ও অবাক হয়ে বলল ওর সাথে এমন কিছু ঘটেনি।
প্রীতমের মাকে যখন সব জানালাম, উনি ওনাদের পারিবারিক প্রাচীন জাগ্রত কালী মন্দিরের থেকে মায়ের চরণের একটি পবিত্র ফুল এনে আমার হাতে দিলেন এবং বললেন ওটা বালিশের নিচে রেখে শুতে। বাড়ি ফিরে সেদিন সন্দক লবণ দিয়ে গা মুছলাম, গঙ্গার জল ছেটালাম পুরো বাড়িতে, ঘরে কর্পূর, লবঙ্গ আর নুন পোড়ালাম। বালিশের নিচে লোহার টুকরো আর মায়ের পায়ের ফুলটা রেখে শুয়ে পড়লাম। কিন্তু রাত 1:30 নাগাদ হঠাৎ করেই আমার ঘরের সদর দরজায় প্রচন্ড জোরে কেউ একটা ধাক্কা মারতে শুরু করলো। মনে হচ্ছিল যেন এক্ষুনি দরজাটা ভেঙে কেউ ভিতরে ঢুকে আসবে। ভয়ে আমি বিছানার কোণে গুটিসুটি মায়ের সেই ফুলটা বুকে চেপে ধরে মা কালীকে স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর ধাক্কাধাক্কি বন্ধ হলো। পরদিন ভোরেই আমি এক প্রকার পালিয়ে আমার পিসির বাড়ি চলে গেলাম। ভেবেছিলাম জায়গা বদলালে হয়তো এই বিপদ কাটবে, কিন্তু ট্রেনে আর অটোতে যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম একটা লম্বা কালো মতন লোক সব জায়গায় আমার থেকে ঠিক 10-12 হাত দূরত্ব বজায় রেখে আমার পিছু পিছু আসছে। পিসি বাড়ি পৌঁছে পিসিকে সব বলতেই পিসি আমাকে স্থানীয় এক ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন। আশ্চর্যের বিষয়, সেই লোকটা কিন্তু ইমাম সাহেবের আস্তানার বাইরেও এসে দাঁড়িয়েছিল। সব শুনে ইমাম সাহেব গম্ভীর হয়ে বললেন, বাবা, সেদিন রাতে তুমি যে আম গাছটা থেকে জোর করে ডাল টেনে আম পেড়েছিলে, ওই ডালে একটা অত্যন্ত ক্ষুদ্র জিন বসেছিল। তোমার সুগন্ধি বা পারফিউমের গন্ধে ওই ডাল টানার কারণে সে ভীষণ রেগে গেছে। সে তোমার পিছু নিয়েছে এবং তোমাকে নিজের জগতে নিয়ে যেতে চায়। তারই অশুভ দৃষ্টি তোমার এই অবস্থা করেছে। এরপর ইমাম সাহেব আমাকে দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক করেন, নজর কাটান এবং একটি পবিত্র জল পড়া তাবিজ আমার হাতে বেঁধে দেন। তিনি বলেন, যখনই অশুভ শক্তির প্রভাব পুরোপুরি কেটে যাবে, এই তাবিজ নিজে থেকেই আমার গা থেকে খুলে পড়ে যাবে। এতগুলো দিন পর আমি অনেকটা সুস্থ, আর এখন সে ভয়ঙ্কর স্বপ্নগুলোও আসে না, কিংবা 4:40 ঘুমও ভাঙে না। তবে এখনো আমার হাতে কিন্তু সেই তাবিজটা বাঁধা আছে। আশা করি আমার এই হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতাটি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। গৌরবদা, আপনার মুখে নিজের এই গল্পটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি ঘটনাটি সিলেক্ট হয় তবে এটা কোন রবিবারের স্পেশাল এপিসোড বা প্রেত কথার কোন পর্বে শুনতে পারবো জানিও। আর আমার বন্ধু প্রীতম তোমার খুব বড় ফ্যান, আর ওর কাছেও আরো অনেক দুর্দান্ত ঘটনা রয়েছে। যদি ঘটনাটি সিলেক্ট হয় তবে ও পরবর্তী ঘটনাগুলি পাঠাবে। ঘটনাটা একটু বড় হয়ে গেল, প্রত্যেকটা কথাই এই ঘটনার সত্য। ভালো থাকবেন। নমস্কার। অজয় মণ্ডল, আদি সপ্তগ্রাম, হুগলি থেকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ অজয়, অত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং অজয়ের বন্ধু প্রীতমকেও হ্যালো প্রীতম, আশা করছি তোমরা এরকমই আরো অনেক ঘটনা আমাদেরকে পাঠাতে থাকবে। আমি চলে যাবো আজকের পরবর্তী ঘটনায়। আশা করছি আজকের এই প্রথম ঘটনাটি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। শুনছেন প্রেত কথার 611 নম্বর এপিসোড। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন pretkothar@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছে বাদশাহ। লিখছেন, কিছু কথা। প্রেত কথা বর্তমান সময়ের অন্যতম আলোচিত এবং ভৌতিক বাস্তব ঘটনার এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এপার বাংলা আর ওপার বাংলার অসংখ্য বাঙালির অনুভূতি, ভালোবাসা এবং আবেগের মিলনস্থল। প্রেত কথা মানে রহস্যের টান, গল্পের আবেশ আর শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এক অনন্য অনুভব। আমার ইচ্ছে প্রেত কথাকে ঘিরে চায়ের আড্ডা জমে উঠুক, অফিসের চেয়ারে আলোচনা হোক, রাস্তার মোড়ে মোড়ে গল্প ছড়িয়ে পড়ুক, স্কুলের টিফিনে বন্ধুদের মাঝে রহস্যের রেশ থাকুক। প্রেত কথাকে কেন্দ্র করে শহরের রাস্তায় নেমে আসুক উৎসবের আমেজ, ক্লান্ত এবং ভেঙে পড়া মন নতুন করে জেগে উঠুক প্রেত কথা স্নিগ্ধ এবং মায়াময় কণ্ঠের আহ্বানে। প্রেত কথা শুধু গল্প নয়, এটি মানুষের হৃদয়ে বেঁচে থাকা এক অমলিন ভালোবাসার নাম। থ্যাংক ইউ বাদশা, এত সুন্দর করে প্রেত কথাকে নিয়ে লেখার জন্য। ডেফিনেটলি যখনই কেউ প্রেত কথাকে নিয়ে ভালো কথা বলে আমার খুবই ভালো লাগে। চলুন শুরু করা যাক। হাই গৌরবদা এবং আমার প্রিয় প্রেত কথার সকল বন্ধুদের জানাই সালাম, ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা। আমি মেদিনীপুর জেলার তমলুক শহর থেকে বাদশা বলছি।
অনেকদিন পর আবার একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। এর আগে আমার প্রেত কথায় 3টে ঘটনা প্রকাশ পেয়েছিল। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে এক নতুন বাস্তব ঘটনার কথা তুলে ধরতে। তবে আজকের ঘটনাটি আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া নয়, এটি আমি সংগ্রহ করেছি এবং ঘটনাটি ঘটেছিল আমার নিজের বোনের স্বামী অর্থাৎ আমার বোনাইয়ের নানার জীবনে। আমার বোনাই যেভাবে ঘটনাটি বলেছে সেভাবেই বলছি। আজ থেকে প্রায় 60 বছর আগের কথা। সময়টা ছিল আনুমানিক 1966 সাল। তখনকার দিনে আমার নানা কলকাতার একটা খবরের কাগজের কারখানায় কাজ করতেন। সেখানেই প্রতিদিন ছাপা হতো সংবাদপত্র। নানার রোজকার রুটিন ছিল বেশ কষ্টকর। প্রতিদিনই ভোরবেলা বাগনান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেন, আবার কাজ শেষ করে রাতে ট্রেন ধরে ফিরে আসতেন বাগনানে। বছরের পর বছর এভাবেই চলছিল তার কর্মজীবন। সেদিনও তার ব্যতিক্রম কিছু ছিল না। সকালবেলা যথারীতি বাড়ি গিয়ে বেরিয়ে কলকাতায় পৌঁছে কারখানার কাজে যোগ দেন নানা। সারাদিন ধরে খবরের কাগজ ছাপানোর নানান কাজ, মেশিন দেখা, কাগজ গোছানো, নির্দেশ মেনে দায়িত্ব পালন সবই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু সমস্যা শুরু হয় সেদিন রাতের বেলায়। কাজ শেষ করে নানা যখন বাড়ি ফেরার জন্য কারখানা থেকে বের হন, তখন জানতে পারেন ট্রেন যথেষ্ট দেরিতে চলছে। শেষমেশ অনেক অপেক্ষার পর ট্রেন ধরতে পারলেও সেই ট্রেন বাগনানে পৌঁছতে পৌঁছতে রাত অনেকটা গড়িয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 11টা। স্টেশন প্রায় ফাঁকা, চারিদিকে নীরবতা। দিনের আলোয় পরিচিত বাগনান স্টেশন যেমন গুমগুম করে, রাতের অন্ধকারে এই স্টেশনকেই চেনা যায় না। এই স্টেশন যেন একেবারেই অন্য একটা রূপ নেয়। সেদিন বাগনান স্টেশনে পৌঁছে নানা বুঝতে পারলেন আজকের রাতটা একেবারেই অন্যরকম। যে স্টেশন দিনের আলোয় সবসময় রমরম করে, লোকজনের ভিড়, টিকিট কাউন্টারের ডাকাডাকি, হকারদের চিৎকার, হাঁটাহাঁটির শব্দ, ব্যস্ততার কোলাহল, সেই স্টেশনটাই সেদিন রাতে ছিল একেবারে শুনশান। চারিদিকে অদ্ভুত এক নীরবতা। হাতে গোনা 2-1 মানুষ ছাড়া কাউকেই চোখে পড়ছিল না। প্ল্যাটফর্ম জুড়ে শুধু ফাঁকা শূন্যতা। ঝিঝির আওয়াজ আসছে, বাতাসেও কেমন একটা চাপা ভার। নানা ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এলেন। তখনকার দিনে বাড়ি ফেরার ভরসা ছিল রিক্সা গাড়ি কিংবা টলি। প্রতিদিন এই সময় স্টেশনের বাইরে একাধিক রিক্সা আর টলি দাঁড়িয়ে থাকত। কিন্তু সেদিনের দৃশ্যটা ছিল সম্পূর্ণ উল্টো। স্টেশনের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করলেন নানা। এদিক ওদিক তাকালেন, ডাকাডাকি করলেন, কিন্তু আশেপাশে কোনো রিক্সা নেই, কোনো টলিরও চিহ্ন নেই। মনে হলো গোটা এলাকাটাই হঠাৎ করে জনশূন্য হয়ে গেছে। নানার বাড়ি বাগনান স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। সাধারণত এই পথ তিনি কখনোই হেঁটে যেতেন না, রিক্সাই ছিল ভরসা। কিন্তু সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পরে কোনো রিক্সা না পাওয়ায় নানার মনে হলো আর দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। নানা বুঝে গেলেন যত দেরি হবে পরিস্থিতি ততই অস্বাভাবিক হয়ে উঠবে। এত রাতে হয়তো আজ আর কোনো গাড়ি পাওয়া যাবে না। মনে মনে খানিকটা দ্বিধা নিয়েও শেষমেশ তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। আজ হেঁটেই বাড়ি ফিরবেন। কোন পথ ধরে গেলে সহজ হবে সেটা ভাবতে ভাবতেই তার মাথায় এলো পরিচিত এক শর্টকাটের রাস্তা। বাগনান স্টেশন থেকে বেরিয়ে সোজা দামোদর নদীর দিকে চলে গেল। নদীর পাড় ধরে হাঁটলেই খুব সহজে তার বাড়ির কাছাকাছি পৌঁছানো যায়। দিনের বেলায় এই পথ বহুবার তিনি ব্যবহার করেছেন। তাই আর দেরি না করে নীরব অন্ধকারের মধ্যেই নানা পা বাড়ালেন দামোদর নদীর পাড়ের দিকে। চারপাশ নীরব, দূরে নদীর জল বইবার ক্ষীণ শব্দ, আর তার মাঝেই একা মানুষটা ধীরে ধীরে এগিয়ে চললেন বাড়ির উদ্দেশ্যে। নানা নদীর বাঁধ ধরে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন। তখনকার মানুষ হিসেবে তার বিশেষ কোনো নেশা ছিল না, তবে বিড়ির অভ্যেস ছিল। হাঁটতে হাঁটতেই পকেট থেকে বিড়িটা বের করে আগুন ধরালেন। বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে মন ভালো রাখতে গুনগুন করে একটা পুরনো গান ধরলেন। গুনগুন করতে করতে বিড়িতে টান দিতে দিতে নানা নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পর সামনে দেখা গেল বাঁশঝাড়। ঘন বাঁশের ফাঁক দিয়ে বয়ে গেছেন নদীর বাঁধের সরু পথ। দিনের বেলায় বহুবার এই পথেই তিনি চলেছেন, তাই কোনো দ্বিধা না করেই সেই পথ ধরেই হাঁটতে থাকলেন। নানার মনে তখন কোনো ভয় ছিল না।
বরং এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। মনে মনে ভাবছিলেন, অনেকদিন এভাবে হাঁটা হয়নি, আর এমন জ্যোৎস্নার রাতে নদীর পাড় ধরে হাঁটাটা যেন এক ধরনের সৌভাগ্যই বটে। আগেকার মানুষ বলে কথা, হাঁটার ক্ষমতাও ছিল ভালো। বেশ দ্রুত পায়ে ছন্দে ছন্দে হাঁটছিলেন তিনি, সঙ্গে বিড়ির ধোঁয়া আর ঠোঁটে গুনগুন করা গানের সুর। সব মিলিয়ে নির্জন নদীর বাঁধ ধরে তিনি এগিয়ে চলেছেন নিশ্চিন্তে। অনেকটা পথ হাঁটার পর হঠাৎ করে নানার চোখে পড়ল এক অস্বাভাবিক দৃশ্য। একটু দূর থেকেই তিনি লক্ষ্য করলেন, নদীর দিক থেকে কেউ যেন ধীরে ধীরে নদীর বাঁধের দিকে উঠে আসছে। প্রথমে বিষয়টা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু নানা সামনে আর একটু এগোনোর পর জ্যোৎস্নার পরিষ্কার আলোয় দৃশ্যটা একেবারে চোখের সামনে ভেসে উঠল। তিনি দেখলেন একজন মহিলা গায়ে লাল শাড়ি নদীর পাড় থেকে উঠে আসছে। দেখে মনে হচ্ছিল যেন সে সরাসরি নদীর জল থেকেই উঠে আসছে। এই দৃশ্য দেখে নানার বুকের ভেতরটা কেঁপে উঠল। মুহূর্তের জন্য ভয়ে থতমত খেয়ে গেলেন তিনি। তবে বয়সে অভিজ্ঞ মানুষ ছিলেন বলে নিজেকে সামলে নিলেন। মনে মনে ভাবলেন, হয়তো কোনো গ্রাম্য মহিলা কোনো কারণে এই সময় নদীর ধারে এসেছে। এই ভেবে তিনি ধীরে ধীরে সামনে এগোতে থাকলেন। আর তিনি যত এগোচ্ছিলেন, সেই মহিলাটিও ঠিক ততটাই ধীরে ধীরে বাঁধের দিকে উঠে আসছিল। যেন অদ্ভুত এক নীরব অনুসরণ চলছিল। কেউ কাউকে কিছু বলছে না, কেবল দূরত্বটা কমে আসছে। জ্যোৎস্নার আলোয় একবার দৃশ্যটা একেবারে স্পষ্ট হয়ে উঠল। সে লাল শাড়ি পরিহিতা মহিলা বাঁধের উপর উঠে এসে একটা গাছের গোড়ায় দাঁড়ালো চুপচাপ করে। এই মুহূর্তে নানার মনে প্রবল ভয় আছড়ে পড়ল। তিনি জানতেন, সাধারণ দিনে তো দূরের কথা, এত গভীর রাতে এই নির্জন বাঁধে কোনো মহিলার থাকারই কথা নয়। বাঁশঝাড়, নদী, নিস্তব্ধতার মাঝে এই দৃশ্যটা একেবারেই স্বাভাবিক নয়। হঠাৎ করে এই চারপাশের পরিবেশ যেন জমে গেল। বাতাস থমকে দাঁড়ালো, গানের সুর গলা থেকে মিলিয়ে গেল। নানার শরীর দিয়ে যেন বরফ শীতল একটা স্রোত বয়ে গেল। সারা শরীর ঠান্ডায় কাঁটা দিয়ে উঠল। তিনি ভয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। হাত কাঁপতে শুরু করলো। সেই কাঁপা হাত থেকে বিড়ির প্যাকেটটা পড়ে গেল মাটিতে। নানা টর্চ লাইটটা বের করলেন। তার হাত এতটাই কাঁপছিল যে সুইচ টিপতে গিয়েও দু একবার হাত ফসকে গেল। শেষমেশ টর্চ লাইটটা জ্বালালেন। ধীরে, খুব ধীরে লাল শাড়ি পরা সেই মহিলার মুখের দিকে টর্চের আলো ফেললেন তিনি। আর ঠিক সেই মুহূর্তেই নানার শরীরের ভিতর দিয়ে যেন বিদ্যুতের একটা ঝাঁকুনি বয়ে গেল। কারণ সেই মহিলার কোনো মুখ ছিল না, না চোখ, না নাক, না মুখের কোনো রেখা। পুরো মুখটা ছিল একেবারে ফাঁকা, কালো, গহীন, নিঃশেষ অন্ধকার, চামড়া দিয়ে ঢাকা, যেন কোনো গভীর গর্ত, যার ভিতরে আলো ঢুকলেও আর ফিরে আসে না। এই দৃশ্য সহ্য করার শক্তি নানার ছিল না। ভয়ে হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল মাটিতে। আলোটা বাঁধের উপর এলো পাথারি ঘুরে কয়েক সেকেন্ড কাঁপলো, তারপর স্থির হয়ে পড়ল। নানা কোনো মতে টর্চ লাইটটা তুলে নিলেন। পা নড়ছে না, গলা শুকিয়ে কাঠ। নানা মনের মধ্যে কিছুটা সাহস নিয়ে কাঁপা গলায় প্রশ্ন করলেন, কে কে তুই? এখানে কি করছিস? এই, এত গভীর রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল আর উত্তর দে। একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিলেন নানা, কিন্তু কোনো উত্তর এলো না। না কোনো শব্দ, না কোনো নড়াচড়া। লাল শাড়ি পরা সে অবয়বটা ঠিক আগের মতোই গাছের গোড়ায় দাঁড়িয়ে রইল, নিস্তব্ধ, স্থির, অমানবিক। নানার মাথার ভিতর তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। এখন কি করবে? সামনে যাবে, পিছনে ফিরবে, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছিল। নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে এসে নানার শরীর ছুঁয়ে যাচ্ছিল একটা মৃত শীতল স্পর্শ নিয়ে। সেই মুহূর্তে তিনি বুঝে গিয়েছিলেন, এটা আর কোনো সাধারণ মানুষের মুখোমুখি হওয়া নয়। এটা ছিল এমন কিছুর সামনে দাঁড়িয়ে থাকা যার ব্যাখ্যা নেই, যার যুক্তি নেই, আর যার সামনে দাঁড়িয়ে মানুষ শুধু একটাই জিনিস অনুভব করে, নিরেট হাড় কাঁপানো ভয়। সেই মুহূর্তে নানার মাথায় নানান প্রশ্ন আসছে। নানা যদি পিছন ঘোরে, তাহলে সে নিশ্চয়ই ছেড়ে দেবে না। আর সামনে এগুলোও পালানোর তো কোনো নিশ্চয়তা নেই। চারপাশে অন্ধকার, সামনে অমানবিক সেই অবয়ব। জীবনের ঝুঁকি নিয়ে শেষমেশ নানা মনে মনে সিদ্ধান্ত নিলেন,
যা হবে সামনে গিয়েই হবে, পিছনে আর ফিরবো না। আগেকার মানুষ সাহস আর মানসিক জোর ছিল অন্যরকম। নানা কলকাতার খবরের কাগজের কারখানায় কাজ করতেন, আর খবরের কাগজ পড়ার তার ছিল ভীষণ নেশা। প্রতিদিন কাজ শেষে একটা করে কাগজ নিয়ে বাড়ি ফিরতেন। সেদিনও তার ব্যাগে একটা খবরের কাগজ ছিল। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি এলো। কাঁপা হাতে ব্যাগ খুলে খবরের কাগজটা বের করলেন, বিড়ি ধরানোর দেশলাই দিয়ে কাগজের এক কোণে আগুন ধরালেন। আগুনটা জ্বলে উঠতেই অন্ধকারের মধ্যে লালচে আলো ছড়িয়ে পড়ল। আগুন হাতে নিয়ে ধীরে ধীরে সেই লাল শাড়ি পরা অবয়বের দিকে নানা এগোতে লাগলেন, আর এগোতে এগোতে গর্জে উঠলেন, বল কে তুই? কেন দাঁড়িয়ে আছিস? কথা বল, নইলে আগুনে তোকে পুড়িয়ে দেব। একটার পর একটা প্রশ্ন, কিন্তু কোনো একটার উত্তর এলো না। না কোনো শব্দ, না কোনো নড়াচড়া। নানা আরো কাছে গেলেন, আরো এক ধাপ, আরো এক ধাপ। ঠিক তখনই সে লাল শাড়ি পরা মহিলাটা এক ঝটকায়, এক লাফে ঠিক মাথার উপর থাকা গাছের ডালে উঠে গেল। বলতে গেলে লাফিয়ে উঠল। এই দৃশ্য দেখে নানার বুক থেকে ভয়ঙ্কর এক চিৎকার বেরিয়ে এলো। হাত কাঁপতে কাঁপতে আগুন জ্বলতে থাকা খবরের কাগজ নিয়ে তিনি ছুটতে শুরু করলেন। প্রাণ বাঁচানোর দৌড়। নদীর বাঁধ ধরে অন্ধকার চিরে দম বন্ধ করা আতঙ্ক নিয়ে তিনি দৌড়তে লাগলেন। হঠাৎ পিছনে তাকিয়ে যা দেখলেন তা তার ভয়কে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সে লাল শাড়ি পরা অবয়বটা গাছ থেকে লাফিয়ে নামলো নিচে। এমন ভাবে নামলো যেন তার শরীরে কোনো হাড়ই নেই। মাটি ছোঁয়ার আগে যেন বাতাসে ভেসে পড়ল। আর তারপর সে দৌড়তে শুরু করলো নানার পিছন পিছন। নানা তখন আর মানুষ নন, একটা আতঙ্কিত প্রাণ যে শুধু বাঁচতে চায়। চিৎকার করতে করতে, কাঁদতে কাঁদতে, দৌড়তে দৌড়তে গ্রামের কাছাকাছি পৌঁছেই নানা গলা ফাটিয়ে চিৎকার করলেন, বাঁচাও বাঁচাও করে। আর সেই চিৎকারের সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। নানার ওই চিৎকার শুনে গ্রামের একজন লোক হ্যারিকেন হাতে ছুটে এলো নদীর পাড়ে। এসে দেখলো নানা অচেতন অবস্থায় পড়ে আছেন, চারিদিকে কেউ নেই। ধীরে ধীরে আরো লোক জড়ো হলো। সবাই মিলে নানাকে নদীর বাঁধ থেকে তুলে বাড়িতে নিয়ে গেল। জ্ঞান ফেরার পর নানা কাঁপতে কাঁপতেই পরিবারের লোকজন আর গ্রামবাসীদের সব কথা খুলে বললেন। আর সেই রাতের পর থেকে কেউ কোনোদিনও ওই গভীর রাতে নদীর বাঁধ দিয়ে যাতায়াত করেননি। আর পরবর্তীকালে গ্রামে শোনা যেত ওই বাঁধে বহু নারী, বহু পুরুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজও নাকি জ্যোৎস্নার রাতে লাল শাড়ির ছায়া দেখা যায়। আর তাই দামোদর নদীর ওই বাঁধ আজও মানুষ সূর্য ডোবার পর এড়িয়ে চলে, কারণ কিছু পথ শুধু পথ নয়। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা, আমি ম্যানি ম্যাকডার্লিন, ছদ্মনাম বলছি কানাডা থেকে। শুরুতে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়েও। এর আগে আমি তোমাকে একটি ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো সেটা সিলেক্টেড হয়নি। যাই হোক, হাল না ছেড়ে নতুন উদ্যমে প্রেত কথা পরিবারের জন্য আরেকটা ঘটনা শেয়ার করছি। তোমার কণ্ঠটা খুবই সুন্দর। কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনাটি সিলেক্টেড হলে কোন পর্বে শেয়ার করা হবে প্লিজ একটু জানিও। এই ঘটনা আমাকে বলেছিল আমার এক ক্লাসমেট। তার আসল নাম আমি বলছি না, সে নিজেই খুব স্পষ্ট করে বলেছিল যে যদি কখনো এটা লিখো দয়া করে আমাদের আসল নাম ব্যবহার করো না। তাই এই গল্পে সব সত্যিকারের নাম বদলে দেওয়া হয়েছে, জায়গার নামও সামান্য বদলে দিচ্ছি। শুধু এটুকু বলা যায় ঘটনাটা ঘটেছিল কানাডার পূর্ব উপকূলে নোভা স্কোশিয়ার এক ছোট্ট ঠান্ডা সমুদ্র ঘেঁষা এলাকায়। শহর না, আবার পুরো গ্রামও না। চারিদিকে কালো স্প্রুশ গাছ, পাথরের রাস্তা, বাতাসের লবণাক্ত সমুদ্রের গন্ধ, আর এমন কুয়াশা যা সন্ধ্যার পর রাস্তার ল্যাম্পপোস্ট পর্যন্ত গিলে ফেলত। আমার ক্লাসমেটের নাম ধরে নিলাম নাদিয়া। নাদিয়া খুব সহজে ভয় পেত না। সে হাসি খুশি, বাস্তববাদী, একটু কড়া ধরনের মেয়ে ছিল। ভূতের গল্প শুনলে সে সাধারণত বলতো পুরনো বাড়ি, খারাপ ইনসুলেশন, পাইপ, বাতাস, কোনো জিনিসের ছায়া, মানুষ সবকিছুর মধ্যেই ভূত খুঁজে পায়। কিন্তু একদিন ক্লাসের পরে সে কখনো ভুতুরে কোনো কিছুর সম্মুখীন হয়েছে কিনা জানতে চাইলে ক্যাম্পাসের ক্যাফেতে বসে সে আমাকে একটা ঘটনা বলেছিল। কথা বলতে বলতে তার হাতের কফি ঠান্ডা হয়ে যায়। সে কাপটা ধরেছিল কিন্তু খাচ্ছিল না। মাঝামাঝি থেমে গিয়ে কাছের জানলার দিকে তাকাচ্ছিল, যেন বাইরে সন্ধ্যার অন্ধকারে
কিছু নড়ছে কিনা দেখছে। শেষে সে আমাকে বলেছিল যে আমি এখনো জানি না ওটা কি ছিল, কিন্তু আমি জানি যে ওটা শুধু একটা মৃত মানুষের আত্মা ছিল না, ওটা বাড়িটাকে ব্যবহার করত। বাড়িটা যেন ওটার মুখ ছিল। ঘটনা শুরু হয় 2021 সালের নভেম্বর মাসে। নাদিয়া তখন তার বড় বোন মীরার স্বামী ক্যালেব আর তাদের 7 বছরের মেয়ে এমির সঙ্গে কয়েক সপ্তাহ থাকতে গিয়েছিল। মীরা আর ক্যালেব শহরের ভাড়া ছেড়ে বাইরে একটা পুরনো বাড়ি নিয়েছিল, কারণ ভাড়া কম, জায়গা বড়। আর ক্যালেব রিমোট জব করত বাসা থেকেই। বাড়িটা রাস্তার একদম শেষ প্রান্তে ছিল। রাস্তাটা প্রায় 3 কিলোমিটার লম্বা, শেষ দিকে গিয়ে শুরু হয়ে গেছে। দুপাশে স্প্রুশ আর ফার গাছ এত ঘন যে দিনের বেলাতেও ভেতরটা ছায়াময় থাকে। বাড়ির পেছনে একটা ঢালু জমি নেমে গেছে পাথুরে তীরের দিকে। দূরে সমুদ্র দেখা যায় না সব সময়, কিন্তু শব্দ শোনা যায়। গভীর ধীর পাথরের সঙ্গে ঢেউয়ের ধাক্কার শব্দ স্পষ্ট শোনা যায়। বাড়িটা বাইরে থেকে অদ্ভুত সুন্দর ছিল। সাদা কাঠের দেয়াল, গাঢ় সবুজ জানালার শাটার, সামনে ছোট্ট একটা বারান্দা, লোহার রেলিং আর দরজার উপর পুরনো কাঁচের অর্ধচন্দ্র। বাড়ির পাশে একটা শুকনো কূপ ছিল, যেটা এখন কাঠের ঢাকনা দিয়ে বন্ধ। পিছনে একটা ছোট্ট শেড, আর বাড়ির থেকে একটু দূরে গাছের ভিতর দিয়ে দেখা যেত একটা পরিত্যক্ত চ্যাপেলটা ছিল ছোট, ধূসর হয়ে যাওয়া, ছাদ নুয়ে পড়েছে। ক্রসটা তখনও আছে, কিন্তু কাত হয়ে। মীরা প্রথম দিন দেখে বলেছিল, বাহ, কিউট তো, পুরনো চার্চ একটা। ক্যালেব বলেছিল যে ওটা আমাদের প্রপার্টির অংশ না। মালিক বলেছে ভিতরে না যেতে, কাঠ পচে গেছে, এছাড়াও মোল্ড আছে। বাড়ির মালিক ছিলেন এক বৃদ্ধ লোক, নাম ধরে নিলাম মিস্টার রিচার্ডস। তিনি খুব একটা বেশি কথা বলেন না, কম কথা বলেন। তিনি চাবি দিতে এসে বাড়ির নিয়ম বলতে গিয়ে বলেছিলেন, হিটারটা পুরনো, শীতে জানালায় বরফ জমতে পারে। আর বললেন পিছনের কূপের ঢাকনা খুলতে না, আর বনের ভেতরের পুরনো চ্যাপেলের কাছে যেতে না বললেন মিস্টার রিচার্ডস। মীরা হেসে বলেছিল, চ্যাপেলে ভূত আছে নাকি? মিস্টার রিচার্ডস হাসেননি একটুও। তিনি শুধু বলেছিলেন, ওখানে কাঠ খারাপ, রাতের বেলার রাস্তা দেখা যায় না, না যাওয়াটাই ভালো। নাদিয়া বলেছিল তখন কথাটা একটু অস্বস্তিকর লেগেছিল, কিন্তু কানাডার পুরনো গ্রামীণ বাড়িতে এমন সতর্কতা অস্বাভাবিক নয়। কূপ, পচা কাঠ, জঙ্গল সবই বিপজ্জনক হতে পারে। প্রথম 2 দিন সবকিছু স্বাভাবিকই ছিল। বাড়িটা ঠান্ডা ছিল, কিন্তু সহনীয়। রাতে বাতাস লাগলে কাঠের দেয়াল কাঁপত, জানালায় কুয়াশা জমত, রান্নাঘরে পুরনো কাঠের গন্ধ থাকত। বাড়ির ভিতরে একটা হালকা মোমবাতির গন্ধ ছিল, যদিও কেউ মোম জ্বালায়নি। তাও মীরা বলেছিল হয়তো আগের ভাড়াটিয়ারা অনেক সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করত, সেই গন্ধই এখনো বাড়িতে লেগে আছে। যাই হোক, তৃতীয় রাতে প্রথম ঘটনাটা ঘটে। রাত প্রায় 10:30। এমি ঘুমিয়ে পড়েছে। মীরা আর ক্যালেব বসার ঘরে বসে টিভি দেখছে। নাদিয়া উপরতলার ছোট একটা অতিথি কক্ষে ছিল। সে বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করছিল। বাইরে হাওয়া বইছে, জানলার বাইরে স্প্রুশ গাছের ডালগুলো অন্ধকারে নড়ছে। দূরে সমুদ্রের শব্দ আসছে। হঠাৎ করেই মীরা নিচতলা থেকে গান শুনতে পায়, একটা খুব আস্তে, যেন কোনো রেডিওর মতন, পুরনো ধরনের কণ্ঠ, যেন অনেক দূর থেকে কেউ একটা ভজন বা হিম গাইছে। শব্দটা এত ক্ষীণ যে গানের কথা বোঝা যাচ্ছে না, কিন্তু সুরটা বোঝা যায় চার্চের গানের মতো, ধীর, টানা, শোকের মতো। নাদিয়া ভেবেছিল হয়তো টিভিতে কিছু চলছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলো যে শব্দটা নিচতলা থেকে না, দেওয়ালের ভিতর থেকে আসছে। তার বিছানার মাথার পিছনে যে দেয়ালটা আছে, সেই দেয়াল থেকে। এটা বোঝার পরই নাদিয়া ধর্মর করে উঠে বসে, ফোনের আলো জ্বালায়। সঙ্গে সঙ্গে গানটা থেমে যায়। তারপর দেয়ালের ভিতর থেকে
3বার টক টক করে টোকা আসে, খুব ভদ্রভাবে, যেন কেউ কাঠের ওপাশে দাঁড়িয়ে অনুমতি চাইছে ভিতরে আসার। নাদিয়া প্রথমে ভয় পায়নি, সে ভেবেছিল হয়তো পাইপ, কিন্তু পাইপ কি এভাবে 3বার নক করে? সে নিচে নেমে মীরাকে বলল যে এরকম এরকম ব্যাপার। মীরা টিভির ভলিউম কমিয়ে শোনে, কিচ্ছু নেই। ক্যালেব দেয়ালে কান লাগায়, কিচ্ছু নেই। সবাই তাকে বোঝায় যে পুরনো বাড়ি, এখানে শব্দ হবেই। নাদিয়াও নিজেকে বোঝায়, কিন্তু সেই রাতেই এমি প্রথম দুঃস্বপ্ন দেখে। রাত 2টার দিকে সে চিৎকার করে ওঠে। মীরা দৌড়ে যায়, নাদিয়াও যায়। গিয়ে দেখে এমি বিছানার একটা কোণে গুটিসুটি মেরে বসে আছে, কাঁদছে, এবং এমি বলছে, দ্য লেডি ওয়াজ প্রেইং। মীরা জিজ্ঞাসা করে, কোন লেডি? এমি বলে, সে মহিলা ঘরের কোণায় দাঁড়িয়েছিল এবং উনি ভুল প্রেয়ার করছিলেন। ঘরের কোণায় তখন কেউ নেই, জানালা বন্ধ, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কারো ঢোকার শব্দ শোনেননি কেউ। মীরা ধরে নিল এটা একটা দুঃস্বপ্ন, এমিকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু নাদিয়া ঘরের কোণায় একটা জিনিস খেয়াল করেছিল। ওখানে দেয়ালের নিচের অংশে মেঝের কাছে সাদা রঙের উপর আঙুল দিয়ে আঁচড়ানোর মতো একটা ছোট ক্রস ছিল, খুব ছোট, যেন ছোট শিশুর হাত দিয়ে আঁকা সেই ক্রসটা। এটা আগের দিন খেয়াল করেনি। পরের দিন সকালে মীরা সেটাকে দেখে বলে যে আগেই ছিল হয়তো। নাদিয়া কিছু বলে না, কিন্তু সে নিশ্চিত ছিল যে সেটা আগে ছিল না। এরপর থেকে এই বাড়িটা বদলে যেতে শুরু করে। দিনের বেলাতেও যেন ঘরের ভিতর আলো ঠিক মতো ঢুকতো না। রান্নাঘরের জানালা বড় ছিল, কিন্তু আলো আসার বদলে জানালার কাছে সবসময় একটা ধূসর প্রতিফলন থাকত। কখনো কখনো মনে হতো কাচের ওপাশে নয়, কাচের ভেতর কেউ একটা দাঁড়িয়ে আছে, সাদা, অস্পষ্ট, মুখহীন। মীরা রান্না করতে গিয়ে কয়েকবার বলেছিল, আমার মনে হচ্ছে কেউ পিছনে দাঁড়িয়ে আছে। ক্যালেব বলতো, তুমি ক্লান্ত, নতুন বাড়ি, তাই হয়তো আজে বাজে হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু একদিন ক্যালেব নিজেই পিছনে তাকিয়ে জমে যায়। দুপুরবেলা মীরা গ্রোসারি স্টোরে, এমি স্কুলে, নাদিয়া উপরতলায় অনলাইন ক্লাসে। ক্যালেব রান্নাঘরে কফি বানাচ্ছিল। জানালার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্ব দেখছিল। হঠাৎ করে সে দেখল তার পিছনে ডাইনিং রুমের ডোরওয়েতে একজন দাঁড়িয়ে, একজন বৃদ্ধা মহিলা। না খুব লম্বা, পাতলা, পরনে গাঢ় রঙের পুরনো পোশাক, মাথায় সাদা কাপড়ের মতো কিছু। মুখ দেখা যাচ্ছে না, কারণ তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে। প্রতিবিম্বে ক্যালেব এই ভদ্রমহিলাকে দেখার পর ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। আবার জানলার দিকে তাকাতেই প্রতিবিম্বে দেখা যায় বৃদ্ধা এবার আরো কাছে চলে এসেছে ক্যালেবের। তার ঠিক পিছনে, এত কাছে যে মনে হয় ক্যালেব যদি 1 ইঞ্চি পিছুয়ে তাকে ছুঁয়ে ফেলবে। ক্যালেব ধাক্কা দিয়ে মগটা ফেলে দেয়, কফি ছিটকে মেঝেতে পড়ে। সে দৌড়ে বসার ঘরে যায়, জানালার বাইরে তাকায়, ভিতরে তাকায়, কেউ নেই। মেঝেতে পড়ে থাকা কফির মধ্যে একটা পায়ের ছাপ দেখা যায়, খালি পায়ের, কিন্তু সেটা ছোট নয়, খুব লম্বা, সরু একটা পা, অস্বাভাবিক পা, যেন মানুষের পা, কিন্তু মাপ ঠিক নেই। সেই দিন থেকেই ক্যালেব আর যুক্তিবাদী থাকার চেষ্টা করেনি। এখানে আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হলো ঘড়ি। বাড়ির সব ঘড়ি রাত 3:17 নাগাদ থেমে যেত। দেওয়াল ঘড়ি, মাইক্রোওয়েভের ডিজিটাল ঘড়িটা, ক্যালেবের পুরনো অ্যালার্ম ক্লক, সব। ফোনের ঘড়ি থামতো না, কিন্তু ঠিক 3:17 ফোনের স্ক্রিন নিজে নিজেই জ্বলে উঠত। না কোনো নোটিফিকেশন, না কিছু, শুধু স্ক্রিনটা জ্বলে উঠত, তারপর অন্ধকার। এবার এই ঘটনাটা প্রথম রাতে কেউই খেয়াল করেনি। দ্বিতীয় রাতে মীরা দেখে, আর তৃতীয় রাতে নাদিয়া ইচ্ছে করেই জেগে থাকে এটা দেখার জন্য। 3:16 বাড়িটা নীরব। 3:17 ফোনের স্ক্রিন জ্বলে উঠল, আর সেই মুহূর্তেই
নিচতলা থেকে একটা শব্দ এলো। চেয়ারের পা মেঝেতে ঘষার শব্দ। মনে হচ্ছে যেন কেউ একজন নিচতলায় চেয়ার সরাচ্ছে একটার পর একটা। নাদিয়া বিছানায় বসে শুনছিল। বুকের ভিতরটা ধুপ ধুপ করছে। সে ফোন হাতে নিয়ে মীরাকে মেসেজ করল, তুমি শুনছো? মীরা উত্তর দিল না। হঠাৎ করে নিচের চেয়ারের শব্দটা থেমে গেল। তারপর কাঠের সিঁড়ির নিচে কেউ একটা এসে দাঁড়ালো। এটা শব্দ শুনেই বোঝা যায় পুরনো বাড়িতে সিঁড়ির প্রথম ধাপ একটু ঢিলা ছিল। কেউ ওটার উপর পা রাখলে একটা হালকা ক্যাঁক করে শব্দ হতো। সেই শব্দটা হলো। তারপর সব চুপ। পুরো বাড়ি নিস্তব্ধ। নাদিয়া দরজার দিকে তাকিয়ে রইল। তার ঘরের দরজার নিচের ফাঁক দিয়ে হলওয়ের অন্ধকারটা দেখা যাচ্ছিল। সেখানে আলো নেই, শুধু কালচে ধূসর। তারপর খুব ধীরে দরজার ফাঁকের ওপাশে একটা ছায়া এসে দাঁড়ালো। কারো পায়ের ছায়া, খুব সরু, খুব স্থির একটা ছায়া। নাদিয়া নিঃশ্বাস বন্ধ করে রাখল। তারপর দরজার উপাস থেকে মীরার গলা এলো, নাদিয়া দরজা খোলো। নাদিয়া সারা শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ মীরা তাকে কখনো বাংলায় দরজা খোলো বলতো না। তারা বাড়িতে ইংরেজিতেই কথা বলতো, মাঝে মাঝে বাংলা শব্দ মিশত। কিন্তু সেই গলাটা নিখুঁতভাবে মীরার মতোই, অথচ বাক্যটা খুব অদ্ভুত, খুব মসৃণ। আবার গলা এলো, নাদিয়া দরজা খোলো, আমি ভয় পাচ্ছি। নাদিয়া ফোনে মীরাকে কল করল। রিং হলো। কিছুক্ষণ পর মীরা ফোনটা ধরল। ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? নাদিয়া ফিসফিস করে বলল, তুমি কোথায়? মীরা বলল, আমার ঘরে। কেন? দরজার উপাস থেকে একই সময় মীরার গলা বলল, মিথ্যা বলছে। নাদিয়া ফোন হাত থেকে ফেলে দেয় না, কিন্তু প্রায় হাতে জমে যায় ফোনটা। সে কোনো শব্দ করে না। মীরা ফোনে বারবার বলছে, নাদিয়া কি হয়েছে, কথা বলো। দরজার উপাসে দাঁড়ানো ছায়াটা নড়ল না প্রায় 1 মিনিট। তারপর সে খুব ধীরে দরজা থেকে সরে গেল। হলওয়েতে পায়ের শব্দ নেই, শুধু সরে যাওয়ার মতো অন্ধকার। পরের সকালে ডাইনিং রুমে গিয়ে তারা দেখে সব চেয়ার টেবিলের দিকে মুখ করে নেই, বরং সব চেয়ার ঘুরিয়ে বসা, ঘরের অন্ধকার হলওয়ের দিকে মুখ করে রাখা। টেবিলের মাঝখানে একটা বাটি। তারা আগের রাতে কোনো বাটি এখানে রাখেনি। বাটির ভিতর লবণ, লবণের উপর আঙুল দিয়ে লেখা আমেইন। কালেব সঙ্গে সঙ্গে বলে, আমরা এখানে আর থাকছি না। কিন্তু সহজে বেরিয়ে যাওয়া যায় না। তখন বাইরে বরফ পড়া শুরু করেছে। কাছাকাছি ভাড়া পাওয়াটাও কঠিন। কালেবের কাজের ডেডলাইন, এমির স্কুল, সমস্ত কিছু রয়েছে। এত কিছু একসাথে ব্যালেন্স করবে কি করে? তো মীরা বলল যে, আরেকটু দেখি, হয়তো কেউ মজা করছে। নাদিয়া বলে যে, কেউ? এই রাস্তার শেষে আমাদের ঘরের ভিতরে? এটা মজা? কেউ উত্তর দেয়নি, কারণ এই প্রশ্নের কোনো জবাব হয় না। তারপর ঘটল এমির স্কুলে একটা ঘটনা। একদিন স্কুল থেকে মীরাকে ফোন করা হলো। শিক্ষক বললেন যে এমি নাকি স্কুলে সারাদিন ধরে অদ্ভুত আচরণ করছে। সে নাকি ক্লাসে বসে বারবার একই ছবি আঁকছে, এবং ছবিতে একটা বাড়ি, বাড়ির পাশে গাছ, গাছের পিছনে একটা ছোট্ট চ্যাপেল, চ্যাপেলের দরজায় একটা লম্বা কালো মানুষ দাঁড়িয়ে, আর সেই মানুষের পাশে অনেকগুলো ছোট ছোট মুখ। মীরা ছবিটা দেখে এবং ছবিটা দেখে ভয় পায়, কারণ এমিকে তারা চ্যাপেলের কাছে কোনোদিনও যেতে দেয়নি। দূর থেকে দেখেছে ঠিক আছে, কিন্তু ছবিতে চ্যাপেলের দরজার উপর যে ভাঙা ক্রস, জানালার কাঠের নকশা, পাশের পাথরের বেদি, এসব খুব নিখুঁত ছিল। শিক্ষক আরো বলেন যে এমি লাঞ্চের সময় একা বসেছিল। কেউ জিজ্ঞাসা করলে বলেছে, দ্য চিলড্রেন ডোন্ট লাইক নয়েস। মীরা জিজ্ঞাসা করে, কোন চিলড্রেন, কারা? এমি তখন বলে, দ্য ওয়ান্স আন্ডার দ্য সং। সে রাতে এমি ঘুমোতে চাইছিল না। সে বারবার বলছিল, ওরা আবার গান করবে। রাত 11:30টার দিকে বাড়িতে সেই গান শুরু হলো।
এইবার সবাই শুনল। দেয়াল থেকে, মেঝে থেকে, বাতাসের ভেতর থেকে চার্চের প্রার্থনা সঙ্গীতের মতো গান ভেসে আসছে। কিন্তু কিছু যেন একটা ভুল। সুরটা সুন্দর, কিন্তু একসঙ্গে বেঁকে যাচ্ছে, যেন অনেকগুলো কণ্ঠ একই গান গাইছে, কিন্তু কেউই ঠিক মানুষ নয়। মাঝে মাঝে সুরের ভিতর শিশুর কান্না মিশে যাচ্ছিল। ক্যালেব ফোনে রেকর্ড করার চেষ্টা করে, কিন্তু রেকর্ডিংয়ে কিছু ধরা পড়ে না, শুধু স্ট্যাটিক নয়েজ। তবে স্ট্যাটিকের মধ্যেই একসময় খুব নিচু একটা গলা শোনা যায়, নট ফর ইউ। ক্যালেব সেটা শুনে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। রাত 3:17 নাগাদ গান থেমে যায়। তারপর বাড়ির সব দরজা একসঙ্গে খুলে যায় ধপ করে। বেডরুম, বাথরুম, ক্লোজেট, প্যান্ট্রি সবকিছুর দরজা একসাথে খুলে যায়। গোটা বাড়ি জুড়ে একটা আওয়াজ হয়। তারপর মীরা চিৎকার করে ওঠে। এমির ঘরের দরজা খোলা, বিছানা খালি। তারা 3জন দৌড়ে যায়, কিন্তু সেখানে এমি নেই। জানলা বন্ধ, ক্লোজেট খালি। বিছানার চাদর মেঝেতে, বালিশের ওপর ভেজা কালো মাটি, আর মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ। ছাপগুলো ছিল খালি পায়ের। পায়ের ছাপগুলো হল বেয়ে সিঁড়ির দিকে গেছে। নাদিয়া বলেছিল এই অংশটা বলার সময় তার গলা কেঁপে উঠেছিল, কারণ পায়ের ছাপগুলো ছিল এমির। তারা পরে মাপ মিলিয়েছিল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল। এমির পায়ের ছাপের দুপাশে আরো অনেকগুলো ছোট পায়ের ছাপ ছিল, যেন অদৃশ্য কিছু বাচ্চারা এমির সঙ্গে হাঁটছে। পায়ের ছাপগুলো নিচে গিয়ে রান্নাঘরের পিছনের দরজার সামনে থামে। দরজা বন্ধ, ছিটকিনি লাগানো, কিন্তু দরজার নিচে কাদার দাগ। বাইরে তুষার পড়ছে। দরজার কাছে ভেতর থেকে হাতের ছাপ অনেকগুলো। তারা দরজা খুলে বাইরে বেরোয়, দৌড় দেয়। পেছনে উঠোনে তুষারের উপর পায়ের ছাপ গেছে জঙ্গলের দিকে, সেই পুরনো চ্যাপেলটার দিকে। ক্যালেব এমির নাম ধরে চিৎকার করতে থাকে। মীরা কাঁদছে। নাদিয়া ফোনে 911 ডায়াল করে, কিন্তু সিগন্যাল নেই, একদম নেই। ফোনে শুধু নো সার্ভিস। তারা টর্চ নিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়। নাদিয়া বলেছিল সে জঙ্গলে ঢোকার পর সব যেন কেমন বদলে যায়। বাড়ির পিছনের উঠোনে সমুদ্রের শব্দ ছিল, বাতাস ছিল, কিন্তু জঙ্গলের ভিতর ঢুকতেই সব শব্দ যেন তুলোর মধ্যে ঢুকে গেল। তাদের নিজের হাঁপানোর শব্দ যেন চাপা। টর্চের আলো গাছের গুঁড়িতে পড়ে, আবার অন্ধকারে হারিয়ে যায়। তুষার পড়ছে, কিন্তু মাটিতে পড়ার শব্দ নেই। আর খুব দূর থেকে ভেসে আসছে অনেকের গানের শব্দ, চার্চের গান। এইবার কথাগুলো একটু বোঝা যায়, কিন্তু ভাষাটা ঠিক ইংরেজি না, ল্যাটিনও না। শব্দগুলো প্রার্থনার মতো করে সাজানো, কিন্তু যার কোনো অর্থ নেই। মানুষের মুখে বানানো শব্দের মতন নয়, বরং কেউ মানুষের প্রার্থনা শুনে সেটা নকল করতে শিখেছে, এমন ভাবে শব্দ হচ্ছে। চ্যাপেলের সামনে পৌঁছে তারা এমিকে পায়। সে দরজার সামনে দাঁড়িয়ে, পায়ে জুতো নেই, পাজামা পরে তুষারের উপর খালি পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কাঁপছে না। তার সামনে চ্যাপেলের দরজা আধ খোলা, অথচ মালিক বলেছিল দরজা বন্ধ থাকে। ভেতর থেকে মোমবাতির আলো বেরোচ্ছে। মীরা দৌড়ে গিয়ে এমিকে ধরে। এমি তখনও চোখ খোলা রেখে ভেতরের দিকে তাকিয়ে আছে। এমি খুব আস্তে আস্তে বলল, ওরা বলেছে আমি ওদের সাথে বসতে পারি ভিতরে গিয়ে। ক্যালেব বলল, কে বলেছে? এমি বলল, দ্য চিলড্রেন, বাট দ্য টল ওয়ান সেড নো। নাদিয়া টর্চ তুলে চ্যাপেলের ভেতর আলো ফেলল। সে বলেছিল জীবনে কোনো দৃশ্য তাকে এতটা ভয় দেখায়নি যতটা চ্যাপেলের ভিতরের দৃশ্য দেখিয়েছে। চ্যাপেলের ভিতরে সারি সারি পুরনো বেঞ্চ, সবকটা বেঞ্চ ভাঙা, ধুলোয় ঢাকা, কিন্তু প্রতিটা বেঞ্চে বসে আছে ছায়ার মতো ছোট ছোট অবয়ব, শিশুদের মতো। একেবারে কালো না, কিন্তু ছায়া। ছায়াগুলো ছিল ধূসর, কুয়াশার মতো, মাথা নিচু, হাত জোড়া, যেন প্রার্থনা করছে। আর সামনে ভাঙা বেদির পাশে দাঁড়িয়ে আছে একটা লম্বা অবয়ব। অবয়বটা ছিল অস্বাভাবিক রকমের লম্বা, মানুষের মতো, কিন্তু মানুষের অনুপাত নয়। মাথা প্রায় ছাদের কাছে ঠেকে গেছে, গাটা কালো, মুখ দেখা যায় না। শুধু মনে হচ্ছিল মুখ থাকার কথা যেখানে, সেখানে একটা গভীর ফাঁকা অন্ধকার। অবয়বটা তাদের দিকে তাকিয়ে আছে। তারপরে হঠাৎ চ্যাপেলের ভিতর থেকে সব ছোট ছোট মাথারা একসঙ্গে ঘুরে গেল তাদের দিকে। কোনো চোখ নেই,
তবু তাকানো বোঝা যাচ্ছে। মীরা এমিকে কোলে তুলে দৌড় দিল। ক্যালেব আর নাদিয়াও দৌড়ালো। পেছনে চ্যাপেলের দরজা নিজে নিজেই ধীরে ধীরে বন্ধ হলো। ধপ করে না, ধীরে ধীরে, যেন কেউ ভিতর থেকে খুব যত্ন করে দরজাটা বন্ধ করলো। বাড়িতে ফিরে তারা সবার আগে গাড়ি স্টার্ট দিতে চায় রাস্তায় বেরোবে বলে, কিন্তু গাড়ি স্টার্ট নিতে চায় না। রাস্তাটাও বরফে ঢাকা। ঘরের ভিতর ঢুকে ওরা দরজা লক করে। 911-এ কল করতে চায়, কিন্তু কল যায় না। সব নেটওয়ার্ক বন্ধ। বাড়ির ভিতর ঢুকে ওরা সব লাইটগুলো জ্বালিয়ে দেয়। এমি কম্বলের নিচে চলে যায়। মীরা বাইবেল খুঁজতে থাকে, যদিও তারা খুব একটা ধর্মীয় পরিবার ছিল না। ক্যালেব রান্নাঘরের ছুরি নিজের হাতে রাখে। নাদিয়া বারবার ফোনে সিগন্যাল খোঁজে। রাত 3:17 নাগাদ বাড়ির বাইরে থেকে হঠাৎ করে একটা আওয়াজ শোনা যায়। চ্যাপেলের ভেতর থেকে ঘন্টার আওয়াজ ভেসে আসে 3 বার। কিন্তু চ্যাপেলে কোনো ঘন্টা ছিল না, তারা এটা দিনের বেলায় দেখেছিল। তারপর হঠাৎ করেই বাড়ির সামনের দরজায় নক করে কেউ একজন। ক্যালেব দরজার কাছে যায় না, কেউই যায় না। বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসে। এইবার কণ্ঠটা মীরার মতন নয়, ছিল এমির গলা। মামি, আই এম স্টিল আউটসাইড। মীরা এমিকে আরো জোরে জড়িয়ে ধরল। এমি তখন তার কোলে জেগে আছে। সে নিজের গলা শুনে কাঁদতে শুরু করলো। বাইরে থেকে আবার এমির গলা, মামি, ওপেন দ্য ডোর, ইটস কোল্ড। ক্যালেব কাপা গলায় বলল, উত্তর করো না। নাদিয়া বলেছিল দরজার নিচ থেকে তখন শুধু ঠান্ডা কুয়াশা না, তার সাথে ঢুকছিল মোমবাতির গন্ধ, ভেজা কাঠ, পচা ফুল, লবণাক্ত বাতাসের গন্ধ, যেন পুরনো চার্চের গন্ধ। দরজার উপাস থেকে এবার অনেকগুলো শিশু একসাথে বলে উঠল, লেট আস ইন, লেট আস ইন। তারপর একটা লম্বা গভীর গলা বলে উঠল, প্রে। শব্দটা শোনা মাত্র বাড়ির সব লাইট ধাপ করে নিভে গেল। কেউ চিৎকার করলো না। সবার চিৎকার করার শক্তি চলে গেছে। সবাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে শুধু এমির কান্না আর বাইরের ঘন্টার শব্দ। তারপর বসার ঘরের এক কোণে একটা মোমবাতির আলো জ্বলে উঠল একা একা। আলোর মধ্যে দেখা গেল কোনায় একজন বৃদ্ধা মহিলা হাঁটু গেড়ে বসে আছে। মাথায় একটা সাদা কাপড়, হাত জোড়া, মুখ নিচু, তার ঠোঁট নড়ছে। সে প্রার্থনা করছে, কিন্তু শব্দগুলো উল্টো, যেন আওয়ার ফাদার কথাটা কেউ পিছন থেকে বলছে। শব্দগুলো মানুষের মুখ থেকে আসছে, কিন্তু ঠিক উল্টো, শুকনো কণ্ঠ, খসখসে মৃত পাতার মতো। মীরা তখন চেঁচিয়ে উঠল, স্টপ, স্টপ, স্টপ। বৃদ্ধা মহিলা প্রার্থনা থামালো। তারপর ধীরে ধীরে মাথা তুলল। নাদিয়া বলেছিল মুখটা মানুষের মতো ছিল না। মুখের জায়গায় মোমের মতো সাদা, ফোলা, অর্ধেক গলে যাওয়া একটা পৃষ্ঠ। চোখ নেই, নাক নেই, শুধু ঠোঁটের জায়গায় একটা কালো ভাঁকা। সেই ভাঁকাটা খুলে গেল। ভেতর থেকে এমির গলা বেরিয়ে আসলো সেই ভাঁকটা থেকে, মা, আমি তো ভেতরেই আছি। তারপর মোমের আলোটা নিভে গেল। নাদিয়া জ্ঞান হারায়, বাকি একে অপরকে জড়িয়ে ধরে এবং কোনো রকমের রাতটা পার করে। সকালে তারা বাড়ি ছেড়ে দেয়। গাড়ি তখন ঠিকঠাক স্টার্ট নেয়। ফোনে সিগন্যাল ফিরে আসে। তারা সরাসরি কাছের শহরে যায়, একটা ছোট্ট মোটেলে ওঠে। তারপর মীরা স্থানীয় চার্চে ফোন করে। প্রথমে ক্যাথলিক প্যারিশে, তারপর অ্যাংলিকান চার্চে। শেষ পর্যন্ত একজন বৃদ্ধ অ্যাংলিকান প্রিস্ট তাদের সঙ্গে দেখা করতে রাজি হন। তার নাম ধরে নিলাম এখানে রেভারেন্ড জনসন। তিনি তাদের কথা একেবারেই উড়িয়ে নেননি, বরং যখন মীরা সেই বাড়িটার ঠিকানা বলে তখন দীর্ঘক্ষণ চুপ থাকেন। তারপর বলেন, ওই বাড়িটা এখনো ভাড়া দেওয়া হয়? ক্যালেব জিজ্ঞাসা করে, কেন, আপনি জানেন কিছু ওই বাড়িটার ব্যাপারে? রেভারেন্ড জনসন বলেন, আমি জানি বাড়িটার ব্যাপারে, ওই চ্যাপেলটার ব্যাপারেও জানি। পরের দিন দুপুরে রেভারেন্ড জনসন সবার আগে ওই বাড়িতে যান। সঙ্গে ছিলেন চার্চের আরেকজন মহিলা, নাম ধরে নিলাম মিসেস কেনি। তিনি চার্চের পুরনো রেকর্ড দেখাশোনা করতেন। তিনি স্থানীয় ইতিহাস জানতেন। ওখানে পৌঁছে রেভারেন্ড জনসন বললেন, ভিতরে যাওয়ার আগে প্রার্থনা করি চলো। ক্যালেব বললেন, আপনি কি এক্সোরসিজম করবেন? রেভারেন্ড জনসন শান্ত গলায় বললেন, আমি আগে বুঝতে চাই এটা কি। সব অশান্ত উপস্থিতি একরকম হয় না।
আর সবকিছুকে তাড়ানোও যায় না। কখনো কখনো শুধু দরজাটা বন্ধ করা যায়। এই কথাটায় নাদিয়া বেশ ভয় পায়। তারা ভিতরে ঢোকে। ঘরের ভিতর আগের থেকে বেশি ঠান্ডা। মেঝের কাঠ ফ্যাকাশে, দেয়ালে কোথাও কোথাও আর্দ্রতার দাগ। রান্নাঘরের টেবিলের উপর আবার লবণ, কিন্তু এইবার লবণ দিয়ে লেখা, উই প্রেড ফার্স্ট। মিসেস কেনি সেটা দেখে মুখে হাত দেন। তিনি বলেন, ওরা বাচ্চাদের কথা বলছে। বসার ঘরে বসে মিসেস কেনি ইতিহাসটা জানান। অনেক বছর আগে সেই জায়গায় একটা ছোট্ট রিলিজিয়াস সেটেলমেন্ট ছিল। খুব বড় কিছু না, কয়েকটা পরিবার, একটা চ্যাপেল, কিছু অনাথ শিশু আর একজন প্রচন্ড কঠোর ধর্মীয় নেতা যিনি নিজেকে প্রিচার বলতেন। তার আসল নাম ইতিহাসে আছে, কিন্তু নাদিয়া আমাকে বলেছিল সেটা ব্যবহার না করতে। ধরে নিলাম রেভারেন্ড কোল। রেভারেন্ড কোল নাকি শিশুদের পাপ মুক্ত রাখার নামে ভয়াবহ শাস্তি দিতেন। ঠান্ডা চ্যাপেলে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করাতেন। কেউ কাঁদলে বলতেন, কান্না শয়তানের ভাষা। কেউ অসুস্থ হলে বলতেন, প্রার্থনাই যথেষ্ট। এক শীতে কয়েকজন শিশু মারা যায়। সরকারি তদন্ত শুরু হওয়ার আগেই সেটেলমেন্ট ভেঙে যায়। রেকর্ডে অনেক কিছু অস্পষ্ট। কেউ বলে অসুখে, কেউ বলে অবহেলায়, কেউ বলে আগুনে। কিন্তু চ্যাপেলটা বন্ধ হয়ে যায়। পরে পাশের জমিতে বাড়ি তৈরি হয়। কিছু কাঠ নাকি পুরনো চ্যাপেল থেকেই ব্যবহার করা হয়েছিল। রেভারেন্ড জনসন এরপর বলেন, কখনো কখনো জায়গা স্মৃতি ধরে রাখে, কিন্তু এই বাড়িতে শুধু স্মৃতি নেই। ক্যালেব জিজ্ঞাসা করল, তাহলে কি আছে? রেভারেন্ড জনসন বললেন, যে প্রার্থনা ভালোবাসা ছাড়া করা হয় সেটা কখনো কখনো আর প্রার্থনা থাকে না, সেটা ভয় হয়ে যায়। আর ভয় অনেকদিন থাকলে অন্য কিছু এসে তার ভিতর বাসা বাঁধে। তারা প্রথমে বাড়ির প্রতিটা ঘরে প্রার্থনা করলেন। বসার ঘর, রান্নাঘর, সিঁড়ি, এমির ঘর, নাদিয়ার ঘর। নাদিয়ার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেয়ালের ভেতর থেকে সে পুরনো গান শুরু হলো, খুব আস্তে। রেভারেন্ড জনসন থামলেন, দেয়ালের কাছে গেলেন, হাত রাখলেন, গান থেমে গেল। তারপর দেয়ালের উপাস থেকে একটা শিশুর কণ্ঠ বলল, ফাদার। রেভারেন্ড জনসনের চোখে পানি চলে আসে। তিনি বললেন, আমি শুনতে পাচ্ছি। এরপর দেয়ালের ভিতর থেকে অনেকগুলো ফিস ফিসে গলার আওয়াজ একসাথে শুরু হয়। আই এম কোল্ড, ফাদার। ইটস ডার্ক, ফাদার। হি সেড প্রে, ডোন্ট লেট হিম হিয়ার। তারপর হঠাৎ গভীর গলা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর, কোয়াইট। পুরো ঘর কেঁপে উঠল। দরজাটা দাম করে বন্ধ হয়ে গেল। মীরা চিৎকার করে উঠল। কেলেব দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন কেউ বাইরে থেকে বন্ধ করে রেখেছে। রেভারেন্ড জনসন প্রার্থনা করতে শুরু করলেন। তার গলা দৃঢ়, কিন্তু মুখ সাদা। দেয়ালের ভেতর থেকে নখ ঘষার শব্দ আসছে, খড়খড় করে। তারপর ঘরের চার দেয়ালে একই সঙ্গে ছোট ছোট ক্রস আঁকা দেখা যেতে লাগলো, যেন অদৃশ্য আঙুল সাদা রঙের উপর ঘষে ঘষে আঁকছে। ক্রসগুলো সোজা না, যেন কেউ তাড়াহুড়ো করে ভয় পেয়ে বারবার আঁকছে। এমি কাঁদতে কাঁদতে বলল, দে আর হাইডিং। রেভারেন্ড জনসন বললেন, ফ্রম হিম। এমি মাথা নাড়ল। তারপর খুব আস্তে আস্তে বলল, হি উইয়ার্স দ্য ডার্ক লাইক আ কোট। সে মুহূর্তে ঘরের কোণ অন্ধকার হয়ে গেল। দিনের বেলা, জানলা খোলা, তবু কোণটা কালো। শুধু কালো না, গভীর, যেন ঘরের কোনো কোণ নেই, বরং সেখানে একটা লম্বা গর্ত। সে অন্ধকারের মধ্যে খুব ধীরে একটা মাথা নিচু হলো, যেন খুব লম্বা কেউ ছাদের উপর দাঁড়িয়েছিল, এখন নিচে তাকাচ্ছে। কোনো মুখ নেই, কিন্তু সবাই বুঝলো ওটা তাদের দেখছে। রেভারেন্ড জনসন তার হাতের ক্রস তুলে বললেন, ইউ হ্যাভ নো ক্লেম হিয়ার। অন্ধকারের ভেতর থেকে একটা গলা এলো, মাইন। এই এক শব্দে ঘরের বাতাস ভারী হয়ে এলো। এমি কাঁপতে শুরু করলো। মীরা তাকে আঁকড়ে ধরল। নাদিয়া বলেছিল সে তখন নিজের বুকের উপর চাপ অনুভব করছিল, যেন কেউ তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে চাইছে। সেই গলাটা, ভারী গলাটা আবার বলল, প্রে। হঠাৎ নাদিয়ার ঠোঁট নিজে নিজে নড়তে শুরু করে। সে কোনো শব্দ করতে চাইছিল না, কিন্তু তার মুখ দিয়ে প্রার্থনার মতো কিছু বের হতে লাগলো, অদ্ভুত ভুল শব্দ। সে ভয় পেয়ে নিজের মুখ চেপে ধরে। মীরা কাঁদছে, ক্যালেব নাদিয়ার কাঁধ ধরে। রেভারেন্ড জনসন আরো জোরে প্রার্থনা করেন। সাথে থাকা মিসেস কেনি তখন একটা পুরনো নাম উচ্চারণ করেন,
রেভারেন্ড কোলের আসল নাম। নামটা বলার সঙ্গে সঙ্গে অন্ধকার যেন পিছিয়ে গেল। কিন্তু তারপর বাড়ির নিচ থেকে, মেঝের তলা থেকে একসঙ্গে অনেকগুলো শিশু চিৎকার করে উঠল। যেন সেটা ভয় দেখানোর চিৎকার না, সেটা ছিল সাহায্যের জন্য চিৎকার। মিসেস কেনি কাঁপা গলায় বললেন, চ্যাপেলে যেতে হবে। কেউ যেতে চাইছিল না, কিন্তু রেভারেন্ড জনসন বললেন, এটা বাড়িতে শেষ হবে না, কারণ এর উৎস ওখানে। বিকেল নামছিল, কুয়াশা ঘন হচ্ছিল। তারা বাড়ি থেকে বেরিয়ে চ্যাপেলের দিকে হাঁটল। তুষার জমে আছে, গাছের ভেতর বাতাস নেই, শুধু দূরে সমুদ্রের ধাক্কা। চ্যাপেলের সামনে পৌঁছতেই দেখা গেল দরজা বন্ধ, কিন্তু দরজার নিচ দিয়ে আলো বেরোচ্ছে। ভেতরে বাজছে গান, এবার খুব জোরে। শিশুরা গাইছে, কিন্তু কান্নার মধ্যে। রেভারেন্ড জনসন দরজায় হাত রাখলেন, দরজা নিজে নিজে খুলে গেল। চ্যাপেলের ভেতরটা আর আগের রাতের মতো ছিল না। দিনের আলোয় পরিত্যক্ত কাঠের ঘর দেখা যাওয়ার কথা, কিন্তু ভেতরে মোমবাতি জ্বলছে। সারি সারি বেঞ্চ পরপর, বেদির উপর সাদা কাপড়, দেয়ালে ছায়া, যেন বহু বছর আগের কোনো রবিবারে ফিরে গেছে জায়গাটা। বেঞ্চগুলোতে বসে আছে অনেক বাচ্চা। এবার শুধু ছায়া না, একটু বেশি স্পষ্ট ফ্যাকাশে মুখ, ভেজা চুল, পুরনো পোশাক। কারো মুখে ভয়, কারো মুখে শূন্যতা। তারা সবাই মাথা নিচু করে আছে, কেউ নড়ছে না। সামনের বেদির পাশে দাঁড়িয়ে আছে লম্বা কালো অবয়ব, রেভারেন্ড কোল, অথবা সেই অপশক্তি যা তার রূপ ধরে আছে। সে ঘুরে তাকালো না, তবু তার গলা শোনা গেল, "You are late, Reverend." রেভারেন্ড জনসন বললেন, "Let them go." অবয়বটা ধীরে মাথা কাত করল। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু নাদিয়ার মনে হচ্ছিল সে হাসছে। "They are clean hair." মিসেস কেনি কেঁদে ফেললেন। রেভারেন্ড জনসন বললেন, "ওরা সবাই বাচ্চা।" অবয়বটা বলল, "আর ওরা সবাই আমার।" চ্যাপেলের বেঞ্চে বসে থাকা বাচ্চারা সবাই একসঙ্গে কেঁপে উঠল। এমি হঠাৎ করে মীরার হাত ছাড়িয়ে এক পা এগিয়ে গেল। মীরা তাকে টেনে ধরল। রেভারেন্ড জনসন বেদির সামনে দাঁড়িয়ে প্রার্থনা শুরু করলেন। তার গলা চ্যাপেলের কাঠে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু প্রতিটি বাক্যের পর কালো অবয়ব একই প্রার্থনা উল্টো করে বলছিল। রেভারেন্ড বলছেন আলো, আর সে বলছে অন্ধকার। রেভারেন্ড বলছে মার্সি, সে বলছে পানিশমেন্ট। রেভারেন্ড বলছেন রিলিজ, সে বলছে রিমেইন। মোমবাতির শিখাগুলো একসঙ্গে লম্বা হয়ে গেল। বাতাস নেই, তবু শিখা কালো হয়ে উঠল। নাদিয়া বলেছিল সে তখন দেখেছিল যে বেদির পিছনের দেয়ালে অসংখ্য ছোট হাতের ছাপ আগে ছিল না। হাতের ছাপগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে, যেন কাঠের গভীর থেকে শিশুরা ঠেলছে। রেভারেন্ড জনসন হঠাৎ করে প্রার্থনা থামিয়ে বললেন, "তোমাদের কেউ আর ওর কথা শুনতে বাধ্য নও।" চ্যাপেলটি হঠাৎ করেই নীরব হয়ে যায়। তিনি আবারও হুঙ্কার ছেড়ে বললেন, "তোমরা ঈশ্বরের সন্তান, ওর সম্পত্তি নও।" একটা ছোট মেয়ে সামনের বেঞ্চে বসে খুব ধীরে মাথা তুলল। তার মুখে চোখ নেই, তবু সে যেন তাকালো। তারপর সে উঠে দাঁড়ালো। কালো অবয়ব সঙ্গে সঙ্গে চিৎকার করলো, "সেট!" মেয়েটা কেঁপে উঠল, কিন্তু বসেনি। তারপর আরেকজন শিশু দাঁড়ালো, তারপর আরেকজন, তারপর সারি সারি বাচ্চারা দাঁড়াতে লাগলো। চ্যাপেলের ভেতর একটা অদ্ভুত শব্দ উঠল। শব্দটা ছিল শ্বাসের মতো, কান্নার মতো, তুষার গলার মতো। মোমবাতিগুলো একে একে নিভে যাচ্ছে। কালো অবয়ব লম্বা হতে লাগলো। তার মাথা ছাদের কাঠের ভিতর ঢুকে যাচ্ছে। হাত দুটো বেঞ্চের উপর ছড়িয়ে পড়ছে, অস্বাভাবিক দীর্ঘ। সে যেন পুরো চ্যাপেল জড়িয়ে ধরতে চাইছে। তার গলা আর মানুষের মতো নেই। সে চিৎকার করছে, মাইন 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 করে। প্রতিটি মাইন শব্দে চ্যাপেলের কাঠ কাঁপছিল। রেভারেন্ড জনসন হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলেন। মিসেস কেনি কাঁদতে কাঁদতে নামগুলো পড়তে লাগলেন। নামগুলো ছিল পুরনো চার্চ রেকর্ড থেকে পাওয়া শিশুদের নাম। তিনি একটা কাগজ এনেছিলেন। প্রতিটা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটা করে শিশুর অবয়ব ফ্যাকাশে হয়ে আলোয় মিশে যাচ্ছিল। কিন্তু শেষের দিকে একটা নাম পড়তেই কাগজটা তাঁর হাত থেকে ছিটকে পড়ে, কারণ সেই নামের পরে লেখা ছিল এমিলি। এমির পুরো নাম এমিলি, কিন্তু এমি তো জীবিত। নাদিয়া বলেছিল সেই মুহূর্তে তারা বুঝেছিল ওটা শুধু অতীতের বাচ্চাদের ধরে রাখেনি, ওটা নতুন কাউকে চাইছিল।
কাকে, হয়তো যে কোনো শিশুকে, হয়তো বাড়িতে থাকা যে সবচেয়ে সহজে শুনতে পারে তাকে। কালো অবয়ব এবার সরাসরি এমির দিকে ফিরল। মীরা এমিকে বুকে চেপে ধরে পেছাতে লাগলো, কিন্তু চ্যাপেলের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। রেভারেন্ড জনসন চিৎকার করলেন, ডু নট গিভ হার আ নেম। কিন্তু অন্ধকারের গলা তখন এমির গলা নকল করে বলছিল, আই অ্যাম এমিলি। এমি কাঁদতে কাঁদতে বলল, নো। গলাটা আবার বলল, আই অ্যাম এমিলি। এমি চোখ বন্ধ করে চিৎকার করল, নো, আই এম নট ইয়োর্স। এই কথাটা যেন চ্যাপেলের ভেতর বজ্রপাতের মতো হলো। দরজা খুলে গেল, কুয়াশা ভিতরে ঢুকে পড়ল, মোমবাতির আলো নিভে গেল। শিশুরা একসঙ্গে ছুটে দরজার দিকে গেল না, বরং তারা যেন আলো হয়ে উঠতে লাগলো, কুয়াশার মধ্যে ছোট ছোট সাদা আলোর মতো। কেউ কাঁদছিল, কেউ হাসছিল, কেউ শুধু মিলিয়ে যাচ্ছিল। কালো অবয়ব তখনও দাঁড়িয়ে, কিন্তু তার গলা বদলে গেছে, আর আদেশের গলা না, এবার গভীর শীতল রাগের গলা। ইউ উইল লিভ মি এমটি। রেভারেন্ড জনসন জবাব দেন, ইউ অলরেডি আর। তারপর চ্যাপেলের ছাদে ভীষণ শব্দ হলো। কাঠ ভেঙে পড়েনি, কিন্তু যেন ভিতর থেকে কেউ আঘাত করলো। কালো অবয়বটা হঠাৎ মোমের ধোঁয়ার মতো ছড়িয়ে গেল, পুরোপুরি অদৃশ্য না, বরং দেয়াল, মেঝে, বেদি, বেঞ্চের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। যেন সে মরে গেল না, লুকিয়ে গেল। তারা দাঁড়ায়নি, সবাই বেরিয়ে আসে। চ্যাপেলের দরজা খোলা থাকে। বাইরে এসে তারা দেখে চারপাশের কুয়াশা পাতলা, দূরের সমুদ্রের শব্দ স্বাভাবিক, গাছের ডালে পাখি বসে আছে। দিনের আলো যেন আবার রং ফিরে পেয়েছে। কিন্তু বাড়ির দিকে তাকাতেই নাদিয়ার বুক জমে যায়। বাড়ির সব জানালার ভিতর থেকে ছোট ছোট হাতের ছাপ। ধীরে ধীরে সেগুলো মিলিয়ে যাচ্ছিল। সেদিন তারা আর বাড়িতে থাকেনি। প্রয়োজনীয় জিনিসপত্র পরের দিনের বেলায় কয়েকজন লোক নিয়ে এসে চলে যায়। রেভারেন্ড জনসন চার্চে বিশেষ প্রার্থনা করেন। মিসেস কেনি পুরনো রেকর্ডে পাওয়া শিশুদের নাম স্থানীয়ভাবে স্মরণ করার ব্যবস্থা করেন। চ্যাপেলটা পরে বন্ধ করে দেওয়া হয়। বাড়ির মালিকের সঙ্গে ঝামেলা হয়, কিন্তু মীরা আর ক্যালেব এক রাতও সেখানে কাটায়নি। এমি অনেকদিন কম কথা বলতো, রাতে একা ঘুমোতে চাইতো না। মাঝে মাঝে বলতো ওরা এখন গান গায় না, কিন্তু সে এখনো রাগ করে আছে। নাদিয়া বলেছিল সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তারা ভেবেছিল সব শেষ, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। ঘটনা প্রায় 6 মাস পর নাদিয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। সে তখন অন্য শহরে, অন্য প্রদেশে। এক রাতে লাইব্রেরি থেকে দেরি করে হস্টেলে ফিরছিল। শীতকাল, রাস্তা ফাঁকা। তার ফোনে 3:17 বাজল। কোনো কারণ ছাড়াই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। নাদিয়া থেমে যায়। তারপর খুব দূরে, যেন শহরের ভিতর কোথাও, একটা চার্চের ঘন্টা বাজল। 1 বার, 2 বার, 3 বার। সে নিজেকে বলল কাকতালীয়, শহরে চার্চ আছে, ঘন্টা বাজতেই পারে। তারপর পিছন থেকে খুব আস্তে একটা শিশুর গলা বলল, ডোন্ট টার্ন অ্যারাউন্ড। নাদিয়া ঘুরল না। সে রাস্তার লাইটের নিচে দাঁড়িয়েছিল। সামনে তার নিজের ছায়া পড়ে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে দেখল তার ছায়ার পাশে আরেকটা ছায়া, খুব লম্বা, একজন সাধারণ মানুষের চেয়ে অনেক লম্বা, মাথাটা কাত করা। সে হাঁটতে শুরু করলো, ধীরে না, দ্রুত, কিন্তু দৌড় নয়। সে শুধু সামনে তাকিয়ে হাঁটছিল। পিছনে পায়ের শব্দ ছিল না, শুধু তার সঙ্গে চলা সেই লম্বা ছায়া। তার ফোন আবার জ্বলে উঠল। স্ক্রিনে কোনো কল নেই, কোনো মেসেজ নেই, শুধু নোটস অ্যাপ নিজে নিজে খুলে গেছে। সেখানে এক লাইনে লেখা, প্রে। নাদিয়া ফোন বন্ধ করে দেয়, সোজা বাসায় গিয়ে দরজা লক করে। সেই রাতে সে আলো জ্বালিয়ে কাটায়। সকালে নোটস অ্যাপ খুলে দেখে লেখা নেই, কিন্তু ফোনের কিবোর্ড হিস্ট্রিতে একটা শব্দ বারবার টাইপ করা, মাইন মাইন মাইন, মানে আমার। তারপর থেকে নাদিয়ার কখনো রাত 3টের পর একা বাইরে থাকে না। চার্চের গান শুনলে সে অস্বস্তি পায়। পুরনো কাঠের বাড়িতে ঢুকলে প্রথমেই দেয়াল দেখে, কোথাও ছোট ছোট ক্রস আঁকা আছে কিনা। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুই কি মনে করিস বাচ্চাগুলো মুক্তি পেয়েছিল? নাদিয়া বলেছিল, হয়তো বেশিরভাগ। আমি বললাম, আর ওই ছায়াটা? নাদিয়া অনেকক্ষণ চুপ ছিল, তারপর বলল, ওটা প্রার্থনা করতো না রে, ও সবার প্রার্থনা খেয়ে নিত। আমি তখন বুঝিনি কথাটার মানে কি। নাদিয়া কফির কাপের দিকে তাকিয়ে বলেছিল যে যদি কখনো কোনো পুরনো বাড়িতে রাতের বেলায় দেয়াল থেকে চার্চের গান শুনিস, গানটা সুন্দর লাগলেও উত্তর দিস না। যদি কেউ দরজার উপাস থেকে তোর পরিচিত কারোর গলায় বলে দরজা খোল, আগে নিশ্চিত হবে মানুষটা সত্যি বাইরে আছে কিনা। আর যদি কোনো শিশু বলে যে ও প্রার্থনাটা ভুল বলছে, তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাস। তারপর সে খুব নিচু গলায় শেষ কথাটা বলেছিল, কারণ কিছু জিনিস ঈশ্বরকে ডাকে না,
তারা শুধু অপেক্ষা করে কেউ যেন ভুল করে তাদের সঙ্গে আমিন বলে। আমি এই ঘটনা শুনে মোটেও আশ্চর্য হইনি, কেননা আমি নিজেও একটা সময় প্রিস্ট বা যাজিকা হতে যাচ্ছি। হয়তো আমাকেও একটা সময়ে এমন কিছুর সম্মুখীন হতে হবে যা প্রার্থনা করে না, বরং গিলে খায়। যাই হোক, এই ছিল ঘটনা।